আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ, ইসকন নিষিদ্ধের দাবি, কাল মামলা করবে পরিবার। সীমান্তের ওপারে বসেও ফেসিস্ট হাসিনা চক্রান্ত করছে, অভিযোগ ফখরুলের। বিশৃঙ্খলাকারীদের রুখে দেওয়ার আহ্বান। কলকাতায় জাতীয় পতাকা অবমাননায় বাংলাদেশের নিন্দা, ভারতীয় আগ্রাসন বিরোধী ৮ দফা দাবি ছাত্র জনতার। সুপ্রিম কোর্ট সহ দেশের সব আদালতের বিচারক ও আইনজীবীদের নিরাপত্তার নির্দেশ প্রধান বিচারপতির। আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধ চেয়ে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম সহ বিভিন্ন সংগঠন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা। বিস্তারিত ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্টে। ইসকনকে নিষিদ্ধের দাবি ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার মুসল্লি অংশ নেন। মিছিল থেকে ইসকন নিষিদ্ধের দাবি ওঠে। বাংলাদেশের মানুষকে এতটা দুর্বল ভাবলে ভুল করবে ভারত। ইতিহাস রয়েছে, আমরা ছোট হতে পারি, আমরা ভীরুকা পুরুষের দল নই। তোমরা বাংলাদেশ নীতি পরিবর্তন করো, অন্যথায় বাংলার ২০ কোটি মানুষ তোমাদের বিরুদ্ধে রাজপথে নামবে। জুমার নামাজের পর চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ থেকে মিছিল বের করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ১৬ শহর বিপ্লব উদ্যানের সামনে সমাবেশ করে সংগঠনটি। সংগঠনের শীর্ষ নেতারা বলেন, সাবেক মন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের প্রত্যক্ষ মদদে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় ইসকন। এরই অংশ হিসেবে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জেলখানায় ডিভিশন বাতিল করে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আহ্বান জানান হেফাজতে ইসলামের নেতারা। একই সাথে ইসকনকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করে তা নিষিদ্ধ করারও দাবি জানায় নেতাকর্মীরা। আমরা শান্তি এবং সমৃদ্ধিতে বিশ্বাসী একটি রাষ্ট্র পুনর্গঠনের জন্য কাজ করতে চাই। আওয়ামী সন্ত্রাসীরা হিন্দুদের কাঁধে ভার দিয়ে বাংলাদেশে একটি অরাজকতা সৃষ্টি করতে চায়, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এই উগ্র হিন্দুবাদীদের এই অবস্থান থেকে আমরা দেশবাসীকে সজাগ করতে চাই এবং সরকারকে বলবো আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এছাড়া ফেনী, সিলেট, পিরোজপুর, নাটোর, ঠাকুরগাঁও, কেরানীগঞ্জ, বান্দরবান সহ দেশের বিভিন্ন স্থানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। ভিডিও ফুটেজ দেখে চট্টগ্রামে আদালত পাড়ায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যায় জড়িতদের চিহ্নিতের পর এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার। বাকিদেরও দ্রুতই আইনের আওতায় আনা হবে। আর নির্মম এই হত্যাকাণ্ডের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন চট্টগ্রামের আইনজীবীরা। রোববার ঘোষণা করা হবে নতুন কর্মসূচি। পরিবারের পক্ষ থেকে আগামীকাল হত্যা মামলা দায়ের করা হবে। আরিজ আহমেদকে সাথে নিয়ে রিপোর্ট করছেন ইফতেখার রেজা। মাত্র কয়েক মিনিট, তাতেই নিঃশেষ একটি জীবন। ২৬ নভেম্বর বিকেলবেলা চট্টগ্রাম আদালতের পাশে সেবক কলোনিতে ঘটে এই হত্যাকাণ্ড। ২৫ থেকে ৩০ জন এলোপাথারিভাবে কুপিয়ে ফেলে যায় আইনজীবী সাইফুল ইসলামকে। ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের পর আদালতে হাজির বিক্ষোভ সংঘর্ষের মধ্যেই ঘটে এই হত্যাকাণ্ড। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা এখন পর্যন্ত গ্রেপ্তার করেছেন ৯ জনকে। পুলিশের দাবি, হত্যাকাণ্ডে অংশ নেন অন্তত ৩০ জন যুবক, যার মধ্যে ৪ জন সরাসরি কুপিয়েছেন সাইফুল ইসলামকে। তারা হলেন ওম দাস, চন্দন, রণব আর কিরিচ হাতে কোপানো ব্যক্তিটি পরিচ্ছন্নতা কর্মী চন্দন দাস। কোপানোর পর নিথর দেহে লাঠিপেটা করেন অন্যরা। আমার প্রশ্নটা হচ্ছে, এই জায়গায় এমন কি হচ্ছে? এখানে কি ধর্মীয় কোনো দাঙ্গা লাগছে? কোনো হিন্দুকে মেরে ফেলছে? এখানে কোনো ইসকনের বিরুদ্ধে কি কোনো ইয়া করছে? তাইলে এমন কি হয়েছে যে এখানে রামদা, ছুরি এবং এই খড়গ নিয়ে দাঁড়ায় থাকবে?
হত্যাকাণ্ডের পরপরই কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের চৌধুরীকে বদলি করে আব্দুল করিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর বুধবার থেকে কর্মবিরতিতে গেছেন আইনজীবীরা। শুনানি হয়নি চট্টগ্রামের ৭৪টি আদালতে। রোববার নতুন কর্মসূচি ঘোষণা করবে আইনজীবী সমিতি। আগামী রোববার বেলা ২টায় আমরা দোয়েল চত্বর থেকে আইনজীবী সমিতির উদ্যোগে আমরা একটি শোক র্যালি করব। সেটা চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আমরা যাব। এই কর্মসূচি আমাদের আছে। রোববারের পরে আমরা অন্যান্য কর্মসূচিগুলো হাতে নেব। ধর্মীয় স্পর্শকাতর বিষয় হওয়ায় যথাযথভাবে যাচাই বাছাই করে ভিডিও ফুটেজ দেখে প্রকৃত আসামিকে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার। কিছু লোক এসে পিছন থেকে এই নানা রকমের নাশকতা করছে, নানা রকমের নাশকতা, ইট পাটকেল ছুঁড়েছে, পুলিশের উপরে অ্যাটাক করেছে, সামনের রাস্তায় গিয়ে শুয়ে পড়েছে, এই সমস্ত। আর তারপরে তো সবথেকে বড় দুর্ঘটনাটা ঘটে গেল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করে তারপরে এখনই তদন্তের সাথে সব কিছু বলা যাবে না, জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে সব রকম পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ কমিশনার। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। সীমান্তের ওপারে বসে ফ্যাসিস্ট হাসিনা প্রতিনিয়ত নতুন নতুন চক্রান্ত করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব একথা বলেন। কেউ বিশৃঙ্খলা কিংবা হঠকারিতার চেষ্টা করলে জনগণকে ঐক্যবদ্ধভাবে তাদের রুখে দেওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল। রিপোর্ট করছেন জুনায়েদ আল হাবিব। বর্তমান প্রজন্ম বুকের রক্ত দিয়ে দেশ থেকে সবচেয়ে বড় দানবটিকে তাড়িয়ে দেয়ায় এই প্রজন্মের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদ আয়োজিত ছাত্র কনভেনশনে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, চারদিক থেকে আবারও অন্ধকার পাকড়াও করছে। আমি আবারও খুব ভীত হই যখন দেখি ইসকনের নামে, ধর্মের নামে একজন আইনজীবী নিহত হয়ে পড়ে থাকে, রক্তাক্ত। এই তো বাংলাদেশে আমরা দেখতে চাইনি। আমরা তো একটা নতুন জায়গায় এসেছি, নতুন স্বপ্ন দেখছি, নতুন দিগন্ত দেখছি। সেখানে এই ধরনের ঘটনা তো আমরা দেখতে চাই না। জনগণ রুখে দাঁড়ালে কারো শক্তি নেই জনগণের বিরুদ্ধে গিয়ে টিকে থাকা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সীমান্তের ওপারে বসে ফ্যাসিস্ট হাসিনা প্রতিনিয়ত নতুন নতুন ষড়যন্ত্র করছে। সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে। এই আনন্দে আমাদের থাকার কোনো অবকাশ নাই যে আমরা জিতে গেছি, সব হয়ে গেছে। আমাদের মাথার উপরে সে খড়গ এখন আছে এবং চতুর্দিকে কিন্তু তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার। এই জন্য খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ফ্যাসিস্ট হাসিনা গত 15 বছরে 20,000-এরও বেশি তরুণের প্রাণ কেড়ে নিয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, সব বাধা উপেক্ষা করে তরুণরা যেভাবে প্রিয় মাতৃভূমিকে স্বৈরাচার মুক্ত করেছে, সেভাবে নতুন বাংলাদেশ গঠনে তরুণদেরই এগিয়ে আসতে হবে। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উদ্বেগ জানিয়ে ভারতীয় সরকারকে বার্তা পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে বঙ্গীয় হিন্দু জাগরণ নামে একটি সংগঠনের সহিংস বিক্ষোভের প্রতিবাদ জানান। জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানো কাজটি জঘন্য উল্লেখ করে ভারতে বাংলাদেশের সব কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদ বিরোধী 8 দফা দাবি জানিয়েছে আগ্রাসন বিরোধী ছাত্র জনতা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এই দাবি জানায় সংগঠনটি। নেতারা বলেন, চিন্ময় দাসকে গ্রেফতারের পর দেশের বিরুদ্ধে নানান ধরনের হুমকি দিয়ে যাচ্ছে ভারতীয় বিজেপি নেতারা, অথচ আদালত প্রাঙ্গণে আইনজীবী হত্যার কোনো প্রতিবাদ জানায়নি তারা। এ সময় ভারতের সঙ্গে আর বন্ধুত্ব নয় জানিয়ে ছাত্র জনতার খুনিদের দেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানায় সংগঠনটি।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতে হবে। ভারতে আশ্রয় নেওয়া গণহত্যাকারী শেখ হাসিনা সহ সকল সন্ত্রাসীকে ফিরিয়ে দিতে হবে। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দেশবাসীকে সতর্ক করে দিয়ে বলেছেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে ঐক্যের সৃষ্টি হয়েছে, কোনো ষড়যন্ত্র যেন সেই ঐক্য বিনষ্ট করতে না পারে। সাতক্ষীরা যাওয়ার পথে সন্ধ্যায় যশোর শহরের চাঁচড়া মোড়ে সংক্ষিপ্ত এক পথসভায় একথা বলেন তিনি। বৈষম্যহীন বাংলাদেশ গড়তেই গুলির সামনে বুক পেতে দিয়েছিলেন জুলাই আগস্টের শহীদরা। এসব শহীদদের জাতীয় বীর হিসেবে উল্লেখ করে তিনি বলেন, যে দেশে জাত, দল, ধর্মের ব্যবধান থাকবে না, এমন বৈষম্যহীন দেশ গড়তে চান তারা, যাতে সব মানুষ এদেশের নাগরিক হিসেবে মর্যাদার সাথে তাদের বৈধ অধিকার ভোগ করতে পারে। এক নাগাড়ে 15.5 বছর যারা তাণ্ডব চালিয়েছিলেন, যারা মানুষকে খুন করেছেন, গুম করেছেন, যারা মানুষের ইজ্জত লুণ্ঠন করেছেন, যারা বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশের মাটিতে তারা প্রাসাদ গড়ে তুলেছেন, আমরা তাদেরকে ক্ষমা করব না। তাদের প্রত্যেকের অপরাধের বিচার হতে হবে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ সহ সকল দেওয়ানি ও ফৌজদারি আদালত ও ট্রাইব্যুনালে কর্মরত বিচারক আদালতের এজলাস ও বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ডক্টর আজিজ আহমেদ ভুইয়া স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক আইনজীবীর অসৎ আচরণ চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে হট্টগোলের ঘটনায় আদালতের সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সহ দেশের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে আদালত ও বিচারকদের সংশ্লিষ্ট বাসভবন, চলাচলের এলাকা ও আদালতের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। রাজনৈতিক দল ও প্রশাসন সহযোগিতা না করলে শুধু কমিশনের পক্ষে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্তৃপক্ষ এফডিসিতে এক বিতর্ক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সরকারি কর্মকর্তা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, তো যারা যদি সদাচরণ না করে, তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে, তারা যদি নির্বাচনকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে সবচেয়ে সুষ্ঠু, সবচেয়ে কার্যকর নির্বাচন কমিশনের পক্ষেও, সবচেয়ে শক্তিশালী নির্বাচন কমিশনের পক্ষেও, সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পক্ষেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। লক্ষ লক্ষ ব্যক্তি বস্তুত যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত 3টি নির্বাচনে, তারা কিন্তু এই নির্বাচনী অপরাধ করেছে, তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি। ঢাকার যানজট থেকে নগরবাসীকে স্বস্তি দিতে স্থায়ীভাবে ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে যুক্ত হয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 291 জন শিক্ষার্থী। 2 শিফটে 4 ঘন্টা করে 500 টাকার সম্মানিতে দায়িত্ব পালন করছেন তারা। আইন মেনে চলার অনুরোধ অনেকে ভালোভাবে নিলেও কারো কারো কাছ থেকে পাচ্ছেন তিক্ত অভিজ্ঞতাও। রিকশাগুলোকে শৃঙ্খলায় আনাই মূল চ্যালেঞ্জ বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। আরও পেশাদার 600 জনকে ট্রাফিক ব্যবস্থাপনায় যুক্ত করার কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ। আপেল শাহরিয়ারের রিপোর্ট। লাবণী আক্তার বন্যা মিলেনিয়াম ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী। রাজধানীর শাহবাগ মোড়ে প্রখর রৌদ্রের তাপ উপেক্ষা করেই সর্বোচ্চটুকু দিয়ে কাজ করছেন যানজট নিয়ন্ত্রণে। এটা করতে আমার ভালোই লাগছে, তো এটা আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা এটা জব হিসেবে নিচ্ছি, আমাদের ভালো লাগছে এটা করতে, আমরা দেশের জন্য কিছু করতে পারছি, এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আশা করি আমরা ভবিষ্যতেও দেশের জন্য সবকিছু করব। তার মতো ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে 291 জন শিক্ষার্থী দায়িত্ব পালন করছেন নগরীর বিভিন্ন পয়েন্টে। সকাল ও বিকেল 2 শিফটে 4 ঘন্টা করে 450 জনের মধ্য থেকে শারীরিক ও বেশ কিছু পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হয়েছে। শিক্ষার্থীরা বলছেন, শুধু আর্থিক লাভের জন্য নয়, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই এই কঠিন কাজে আত্মনিয়োগের সিদ্ধান্ত। দেশে এত বছর ধরে একরকমভাবে মানুষ চলে আসছে, এখন আমরা হুট করে যখন নেমে বলি যে এদিকে রিক্সা যাবে না বা বাস এখানে দাঁড়াতে পারবে না, সামনে দাঁড়ান, সবাই আমাদের উপর চড়াও হয় অনেক সময়। তবে হ্যাঁ, অনেক বেশি পজিটিভ ভাইবও পাচ্ছি, পজিটিভ মানুষ অনেক পজিটিভ কথা বলে। অটোরিকশা যেহেতু অবৈধ মেইন রোডে, এটাকে কন্ট্রোল করতে আরও বেশি কষ্ট হয়েছে এবং এমনও হয়েছে অটোরিকশাওয়ালা আমাদেরকে পায়ের উপর দিয়ে চলে গেছে, বা আমরা যাদেরকে সিগন্যাল দিছি যখন সিগন্যাল মানে না, আমরাও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তাদের পিছনে গেছি। উন্নতি হচ্ছে, তা আমরা চাচ্ছি যে এই জিনিসটা যদি আর লম্বা সময় ধরে করা হয়, আশা করি আমরা একটা সুন্দর
ঢাকা শহর আপনাদেরকে উপহার দিতে পারবো। রিকশা চলাচল নিয়ন্ত্রণ ও জনগণকে সচেতন করার প্রচেষ্টার ইতিবাচক প্রভাব পড়েছে সড়কে, যা ট্রাফিক পুলিশের কাজ অনেকটাই সহজ হয়েছে। 3 জনের কম আমরা দিচ্ছি না, মিনিমাম 2 জন স্টুডেন্ট এবং 1 জন পুলিশ, এটা হলো মিনিমাম। এটা আবার কোথাও 10 জনও আছে, কোথাও 5 জনও আছে, 6 জনও আছে। যে পয়েন্টের আমাদের প্রয়োজন যতটুকু সেখানে ততজনকে আমরা রাখছি। আমাদের টার্গেট হলো 600 শিক্ষার্থীকে এই কাজে সম্পৃক্ত করা। তো 8টা ডিভিশনে 600 যদি আমরা নিই 75 জন করে হবে। তো আমাদের এক পালায় টার্গেট আছে, এক পালায় 40 জন, এক পালায় 45 জন পুলিশের কাজে সম্পৃক্ত হবে। ওনারা কিন্তু এনফোর্সমেন্টটা পুলিশের কাজ, এটা পুলিশ করবে। সড়ক পথে চলতে জনগণকে আইন মেনে চলার অনুরোধ ট্রাফিক বিভাগের। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। বগুড়ায় নিখোঁজের একদিন পর মাহদি নামের 5 বছরের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে এক মহিলাকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখার পাশাপাশি জড়িত সবাইকে ধরতে অভিযান চলছে। স্থানীয়রা জানান, সন্দেহ হলে সকালে সদর উপজেলার 4 মাথা ধমকপাড়া এলাকার একটি বাড়িতে যায় তারা। এ সময় বস্তাবন্দি অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে বিধবা এক মহিলাকে আটক সহ লাশ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে গতকাল দুপুর থেকে মাহদি নিখোঁজ পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে সন্ধ্যায় সদর থানায় জিডি করে। দেখি যে ওখানে বস্তা আর পাও দেখা যায়, শোলের পা বের হয়ে আসে, তখনই আমি হচ্ছে যে ঠিক করতেছি যে শোল পাওয়া যাচ্ছে। তার বাসার মধ্যে যায় চিঠি পাচ্ছি আমরা, একটা চিঠি লেখা আছে গুলির মধ্যে 5 লাখ টাকা লাগবে। দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবে হাসিনার ফেসিস্ট শাসনের পতনের মাধ্যমে ভারতের পররাষ্ট্রনীতির মারাত্মক বিপর্যয় ঘটেছে। বিকেলে সাভারের আশুলিয়ায় মানারত ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের 4র্থ মিডিয়া অলিম্পিয়াডে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি বলেন, ফেসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও সেখানে বসেই তিনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ভারতীয় আধিপত্যবাদের অনুসারীরা এখনো বহাল তবিয়তে রয়ে গেছে। উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। ইন্ডিয়ার ফরেন পলিসির গত 50 বছরের সবথেকে বড় ডিজাস্টার হয়েছে এই জুলাই বিপ্লবে শেখ হাসিনার পতন। ইন্ডিয়া এত সহজে মেনে নেবে না, এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং তারা যে মেনে নেবে না তার আমরা কাজকর্ম বাংলাদেশে প্রতিদিন দেখতে পাচ্ছি। ফিলিস্তিনে আগ্রাসনের প্রতিবাদ জানানোর পাশাপাশি আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে রাজু ভাস্কর্যের সামনে আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে মার্চ ফর প্যালেস্টাইন শিরোনামের র্যালি থেকে এই দাবি জানান তারা। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদী স্লোগান দেন শিক্ষার্থীরা। এ সময় বাংলাদেশে ফিলিস্তিনের সর্ববৃহৎ পতাকা প্রদর্শন করে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ভিসি চত্বর ঘুরে শহীদ মিনার হয়ে টিএসসিতে এসে শেষ হয়। ইকোজ অফ রেজুলেশন শিরোনামে একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন স্পিরিটস অফ জুলাই। আয়োজকরা জানান, কনসার্ট থেকে আয়কৃত অর্থ শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা। বিনা পারিশ্রমিকে চ্যারিটি কনসার্টে অংশ নিতে বাংলাদেশে আসছেন রাহাত ফতে আলী খান। আগামী 21 ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই কনসার্টে বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ রাহাত ফতে আলী খানের পাশাপাশি দেশি বিদেশি কয়েকটি জনপ্রিয় ব্যান্ড দল গান পরিবেশন করবেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে 3 ক্যাটাগরিতে কনসার্টের টিকিট বিক্রির কার্যক্রম শুরু হবে, তবে এখনও নির্ধারণ করা হয়নি টিকিটের মূল্য। ফরিদপুরে ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে মুন্সিবাজার এলাকায় 27 নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে মত বিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান ভুইয়া পিঙ্কু।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজিরের একটি দেশ। এখানে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে। একটি গোষ্ঠী এটিকে নস্যাৎ করার জন্য উঠে পড়ে নেমেছে। তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের কাছে অন্তর্বর্তী সরকারের আস্থা টিকিয়ে রাখতে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। বগুড়ার শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি অনার্স মহিলা কলেজের উদ্যোগে কলেজের অডিটোরিয়ামে জেলা বিএনপির উপদেষ্টা মাহবুবুর রহমান হারেসের সভাপতিত্বে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা সহ উপজেলা বিএনপি নেতা, সকল শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। নগদ নিবেদিত অর্থনীতির খবর। নিত্যপণ্যের দাম ক্রেতাদের নাগালে আনতে সরকারের শুল্ক ছাড় ও আমদানির উদ্যোগের পুরোপুরি সুফল এখনও পাচ্ছেন না ভোক্তারা। আলু, বোতলজাত সয়াবিন তেল, খেজুর সহ কয়েকটি পণ্য আগের মতো বেশি দরেই বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহ কমায় এর সাথে যোগ হয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকটও। তবে গেল কয়েক সপ্তাহে চাল, চিনি, ডিম ও পেঁয়াজের মতো কিছু পণ্যের দাম কমেছে। এছাড়া সবজি সরবরাহ বাড়ায় দাম কমতির দিকে। আরাফাত ইসলামের রিপোর্ট। বেশ কিছুদিন ধরেই বাজারে ভোজ্য তেলের সরবরাহ কমেছে। এর ফলে খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। হাতে গোনা দু-একটি কোম্পানি ছাড়া অন্য সব প্রতিষ্ঠান তেল দিচ্ছে না বলে জানান বিক্রেতারা। সয়াবিন তেল আমরা আগে যে পরিমাণ পাইতাম ওই পরিমাণ সয়াবিন তেল পাচ্ছি না। তীর, বসুন্ধরা, রূপচাঁদা আর বসুন্ধরা এটা তো পুরো মার্কেট আউট। তীর মাঝে মাঝে কিছু দিচ্ছে, তাও গতকালকে চাইছি 10 কার্টন, দিছে 3 কার্টন। এদিকে নতুন করে দাম না বাড়ায় চালের বাজার অনেকটাই স্থিতিশীল রয়েছে। অন্যদিকে রমজানের আগেই দাম বেড়েছে খেজুরের। গত সপ্তাহ আর এই সপ্তাহে আপনার দাম কমে নাই, নতুন চাল আসছে 28 যেগুলো আসছে ওগুলোর দাম 3-4 টাকা কমছে, কিন্তু পুরানটার দাম কমে নাই, পুরানটা আগের মতোই আছে। কেজিতে 100 টাকা বেড়ে গেছে, কার্টনে 250-300 টাকা 500 টাকাও বাড়ছে। সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে শীতকালীন কয়েকটি সবজির দাম কিছুটা কমেছে। পেঁয়াজের দামও নিম্নমুখী থাকায় দেশি পেঁয়াজ 130 টাকা আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকায়। অন্যদিকে বাড়তি দামে আলু কিনতে হচ্ছে ক্রেতাদের। নতুন আলুটার দামটা কিন্তু কন্টিনিউয়াসলি ডেটারেট করতেছে, কিন্তু নতুন আলুটা উঠতেছে বিধায়। কিন্তু পুরান আলুটা হচ্ছে কোল্ড স্টোরেজের, সেটা তাদের স্টকের, কিন্তু এটা কমাচ্ছে না কেন কোল্ড স্টোরেজের থেকে, আমি এটা এখন পর্যন্ত বুঝতেছি না। সিম 80 টাকা কেজি, গত সপ্তাহে 100 ছিল, এই সপ্তাহে 80 হয়েছে, একটু কমছে সিমের দাম। ফুলকপি পাতা 50, অন্যান্য সবজির দাম 70, 80, 60, 50 এরকমই চলতেছে। সরকারের নেওয়া পদক্ষেপের যথাযথ বাস্তবায়নের পাশাপাশি বাজার তদারকি আরও জোরদার করার তাগিদ ভোক্তাদের। বাজার মনিটরিংটা করাটা মাস্ট, এটা করা উচিত, কিন্তু আলটিমেটলি কোথায় কিভাবে হচ্ছে এটা আসলে সাধারণ জনগণ কিছু বুঝতে পারে না। এটা আমাদের আসলে আর জানারও ইচ্ছা নেই, আমরা ফেড আপ হয়ে গেছি। যেখানে 2 কেজি কিনতাম ওখানে এখন 1 কেজি নিতে হচ্ছে, যেখানে 1 কেজি হাফ কেজি নিতে হচ্ছে। এটাই আমাদের এখন সাধারণ মানুষের অবস্থা আর কি। মাঠ পর্যায়ে যে নিয়ন্ত্রণটা নেওয়া দরকার বা মনিটরিং করা দরকার, এটার অভাব মনে হচ্ছে আর কি। দাম না বাড়ায় অপরিবর্তিত রয়েছে ব্রয়লার ও সোনালী মুরগি সহ ডিমের দাম। এছাড়া গরু 750 টাকা ও খাসির মাংস 1100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ছোট বড় সব মাছের ক্ষেত্রেই চড়া দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। ঢাকার ঐতিহ্য রিকশায় চড়ে শেরে বাংলা স্টেডিয়াম প্রাঙ্গণ ঘুরলেন আয়ারল্যান্ড নারী দলের ক্রিকেটাররা। প্রথমবার ভিন্ন এক অভিজ্ঞতা হলো আইরিশদের। অন্যদিকে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলার আগে অনুশীলন করেছে বাংলাদেশ দল। ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিতের লক্ষ্যে জয়ের জন্য মরিয়া টিম লাল সবুজেরা। কুশল ইয়াসিরের রিপোর্ট। প্রথম ম্যাচে 154 রানের বিশাল ব্যবধানে হারলেও সেটির ছাপ নেই আইরিশ নারী দলের খেলোয়াড়দের চেহারায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম প্রাঙ্গণে রিকশায় চড়ে দারুণ খুশি তারা। একেবারে নতুন একটি যান নিজেরাও চালিয়ে দেখলেন, মেতেছেন খুনসুটিতে।
রিক্সা ও রিক্সাচিত্র ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে গত বছর। ম্যাচের আগদিন কোনো প্র্যাকটিস সেশন নেই, তাই সফররত দলটির জন্য বিসিবির পক্ষ থেকে বিশেষ রিক্সা ভ্রমণের আয়োজন করা হয়। অন্যদিকে এক ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ খেলার জন্য হাতে আছে আরও 5 ম্যাচ। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, তাই কঠোর পরিশ্রম করেছে লাল সবুজরা। ধাপে ধাপে সবগুলো ম্যাচে ভালো করার পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। আয়ারল্যান্ডের সাথে আমাদের যদি ম্যাচ হিসাব করেন যে উই আর বেটার টিম দেন আয়ারল্যান্ড, সো আমার মনে হয় হ্যাঁ আমরা চাচ্ছি যে ডে বাই ডে ম্যাচ টু ম্যাচ বেটার পারফর্ম করা। আমরা স্পিনটা স্ট্রং, আর এখন আয়ারল্যান্ডের মেয়েরা স্বাভাবিক ওরা পেসটাই ভালো ক্রিকেট খেলে, তো স্পিনটা আমাদের কন্ডিশনে ওরা অত স্ট্রাগল করছে, সেটা হয়তো আপনারা লাস্ট ম্যাচে দেখেছেন। হ্যাঁ হয়তো যদি ভালো ট্র্যাক বা স্পোর্টিং ট্র্যাক হয় হয়তো আমরা চিন্তা করব অদূর ভবিষ্যতে যে পেস বোলার দুইটা নিয়ে খেলা। ওয়ানডে সিরিজের পর 3টি টি-20 ম্যাচেও অংশ নেবে 2 দল। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে কোচ ও অধিনায়ক পরিবর্তন করলে পারফরমেন্স ভালো হবে এমন ভাবনাকে ভুল উল্লেখ করে খেলোয়াড় বাছাইয়ের প্রক্রিয়া স্বচ্ছ করার আহ্বান জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। কুশল ইয়াসিরের আরও একটি রিপোর্ট। আলোচিত সমালোচিত কোচ হাতুরু সিংহের বিদায়ের পর বাংলাদেশ দলের হাল ধরেছেন ফিল সিমন্স। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটে পড়ায় অধিনায়কত্ব করছেন মেহেদী মিরাজ। তবু দলের পারফরমেন্সে কোনো পরিবর্তন নেই। শুধু পরিবর্তনের জন্য পরিবর্তনে আপত্তি আছে সাবেক অধিনায়ক খালেদ মাসুদের। স্কোয়াড বাছাই প্রক্রিয়া ঢেলে সাজানোর পরামর্শ তার। জ্বর হলে আপনাকে কী ওষুধ খেতে হবে সেটা তো ফাইন্ড আউট করতে হবে যে আপনার আসলে কী রোগ হয়েছে, কী রোগের ওষুধ লাগবে। আমার মনে হয় না যে বাংলাদেশ টিমে কোচ ক্যাপ্টেন এগুলার কোনো রোগ হচ্ছে মেন হচ্ছে আমাদের টিমের প্রসেসিং, যে মানে প্লেয়ারদেরকে কি করে পারফরমেন্স করা যায়, প্লেয়াররা কীভাবে পারফর্ম করবে, তার নিচের থেকে পুরো নিচ থেকে উপর পর্যন্ত টপ লেভেল পর্যন্ত একটা জায়গায় প্রক্রিয়ার প্রবলেম। এই প্রক্রিয়ার প্রবলেম যতদিন পর্যন্ত সলভ না করবেন, আপনি হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করেও আপনি কোচ চেঞ্জ করে হোক বা ক্যাপ্টেন চেঞ্জ করে হোক কোনো লাভ হবে না। বয়স ভিত্তিক ক্রিকেটে বয়স বাড়িয়ে খেলানোর অভিযোগ বেশ পুরনো। যুব বিশ্বকাপে যারা ভালো করে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাচ্ছেন মেলে ধরতে ব্যর্থ তারা, অথচ একই জায়গায় ভারত কিংবা অস্ট্রেলিয়াতে সুযোগগুলো দুহাত ভরে কাজে লাগিয়ে থাকেন জুনিয়র ক্রিকেটাররা। যুগের পর যুগ চলতে থাকা এই ধারা না বদলালে কোনো কিছুতেই কিছু হবে না বলে মন্তব্য খালেদ মাসুদের। বিভিন্ন সময় আমরা বিভিন্ন লেভেলে আমরা খুব ভালো পারফর্ম করি, এজ লেভেলে তো আমরা খুবই ভালো পারফর্ম করি, কিন্তু সিনিয়র লেভেলে এসে আমরা রেজাল্ট করতে পারি না। আমাদের কম বয়সী প্লেয়ারকে পাসপোর্ট বানায় হয়তো তাদের অপোনেন্টের সাথে খেলছি, এগুলো আপনি শর্ট টাইমে অ্যাচিভমেন্ট। আপনি হয়তো দেখা গেলো যে আন্ডার-16, আন্ডার-18, আন্ডার-19 আপনি ভালো রেজাল্ট করবেন, কিন্তু লং টার্ম প্ল্যানিংয়ে যে আলটিমেটলি আপনি ফেল করবেন। আমাদের ন্যাশনাল টিমে আন্ডার-19 রিপ্রেজেন্ট করেছেন একটা সময়ে, তাদের সমসাময়িক প্লেয়াররা এখন কোন লেভেলে আছে, ইন্ডিয়াতে বলেন অস্ট্রেলিয়া বলেন, তো তাদের ওই বিকজ হচ্ছে তাদের মানটা এই কোয়ালিটি প্রক্রিয়াটা খুব কোয়ালিটি। সেকেন্ড হচ্ছে তারা বয়সের জায়গাগুলোতে তারা মানে স্যাক্রিফাইস করে নাই, তারা বয়সটাকে প্রায়োরিটি দিয়েছে যে না ঠিক যে বয়সের খেলা সেই বয়সের প্লেয়ারকে খেলিয়েছে। দ্রুত এসব পদ্ধতিগত পরিবর্তন না আনা হলে সহসা দেশের ক্রিকেটে উন্নতি হওয়ার সম্ভাবনা দেখেন না মাসুদ। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ, ইসকন নিষিদ্ধের দাবি, কাল মামলা করবে পরিবার। সীমান্তের ওপারে বসেও ফেসিস্ট হাসিনা চক্রান্ত করছে, অভিযোগ ফখরুলের, বিশৃঙ্খলাকারীদের রুখে দেওয়ার আহ্বান। কলকাতায় জাতীয় পতাকা অবমাননায় বাংলাদেশের নিন্দা, ভারতীয় আগ্রাসন বিরুদ্ধে 8 দফা দাবি ছাত্র জনতার। সুপ্রিম কোর্ট সহ দেশের সব আদালতের বিচারক ও আইনজীবীদের নিরাপত্তার নির্দেশ প্রধান বিচারপতি। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টার মধ্যে রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।